হুম। তো আজকে আমরা পড়বো কার্ল রজার্সের হিউম্যানিস্টিক থিওরি অ্যান্ড কন্ট্রিবিউশন টু সাইকোলজি। কার্ল রজার্স was a humanistic psychologist and best known for his view of therapeutic relationship and his theories of personality and self-actualization. কার্ল রজার্সের হিউম্যানিস্টিক থিওরি, তাহলে প্রিয়া তুই কি হিউম্যানিস্টিক এই টার্মসটা বুঝতে পেরেছিস? হুম। তো হিউম্যানিস্টিক এখানে বেসিক্যালি কার্ল রজার্স দেখবি সাইকোলজির এই কাউন্সিলিং এর অনেকগুলো পার্ট, মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কাউন্সিলিং হয়। একটা দেখবি হিউম্যানিস্টিক টাইপ কাউন্সিলিং হয়, মানে যেখানে বলতে পারিস একটা একটা গাইডেন্স, একটা টাইপের কাউন্সিলিং হয় যেখানে কাউন্সিলর তোকে মানে ধর কাউন্সিলর তোকে অ্যাডভাইস দেবে, এরকম একটা ব্যাপার। আর একটা কাউন্সিলিং হয়, নাম এই মুহূর্তে মনে পড়ছে না, আছে গাইডেন্স কাউন্সিলিং এর একটা চ্যাপ্টার, সেখানে বুঝিয়ে দেবো। তো সেখানে অ্যাকচুয়ালি কাউন্সিলর যে হয় সে কাউন্সিলি, হ্যাঁ কাউন্সিলিং, তো ওইখানে কি করে কাউন্সিলিং যে যাকে করে তাকে বেসিক্যালি বেশি মেইনলি প্রায়োরিটি দেওয়া হয়, তার চিন্তা ভাবনাকে বেসিক্যালি প্রায়োরিটি ফোকাস দেওয়া হয়। তো হিউম্যানিস্টিক যে থেরাপিটিক বা এই কনসেপ্টটা কিন্তু এই কাউন্সিলিং সেন্টার বা কাউন্সিলি সেন্টার, যাকে কাউন্সিলিং করা হচ্ছে তাকে বেসিক্যালি প্রায়োরিটি দেওয়া হয়, তার চিন্তা ভাবনা সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে কাউন্সিলিং করছে তার নয়। ঠিক আছে? তো এই যে হিউম্যানিস্টিক থিওরিটা ঠিক এরকমই একটা কনসেপ্টের উপর বেস করে। হিউম্যানিস্টিক থিওরি মানে এখানে ধর যে হিউম্যান, মানে এখানে বেসিক্যালি পার্সোনালিটির মধ্যে এই যে পার্সোনালিটি কনসেপ্টটা এখানে হিউম্যান যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসাবে তোকে বেসিক্যালি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, অ্যাজ এ হিউম্যান তোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো হিউম্যানিস্টিক সাইকোলজি বেস্ট নোন as for views of therapeutic relationship and his theories of personality and self actualization. তো এই জিনিসগুলো কার্ল রজার্সের হিউম্যানিস্টিক সাইকোলজিতে রয়েছে। একটা হচ্ছে থেরাপটিক ভিউ আছে, যেটা এটা আমরা পড়বো কার্ল রজার্সের, আর যেটা লাস্ট লাস্ট ইউনিটে আছে, এই এটার লাস্ট পার্টে আছে এই চ্যাপ্টারের। আর একটা হচ্ছে পার্সোনালিটি আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই তিনটা কনসেপ্ট হচ্ছে ইম্পর্টেন্ট কার্ল রজার্সের। Carl Rogers believed that a person to grow they need an environment that provides them genuineness and openness to the self-disclosure, acceptance, being seen, unconditional positive regard, and empathy, being listened and understood. কার্ল রজার্স এর এই যে হিউম্যানিস্টিক থিওরি, এখানে কার্ল রজার্স মনে করছেন যে একজন পার্সনের গ্রো মানে বড় হওয়ার জন্য দে নিড অ্যান এনভায়রনমেন্ট দ্যাট প্রোভাইডস উইথ দেম আ জেনুইননেস, যেখানে কিন্তু তার সাথে সবাই জেনুইন বিহেভিয়ার করবে, মানে কেউ তার সাথে ফেক বিহেভিয়ার করবে না। জেনুইননেস, ওপেননেস টু দ্য সেলফ, ওপেননেস অ্যান্ড সেলফ ডিসক্লোজার, বলতে পারিস সেখানে একটা ওপেন থাকবে যে তুই তোর নিজের মত প্রকাশ করতে পারবি এবং তোর নিজের মতটা কেউ জেনুইন ভাবে, যে অনেস্টির সাথে, হ্যাঁ এটা এর মত হতে পারে, হ্যাঁ ওটা আমার মত, ওটা ওর মত হতেই পারে। এমন নয় যে তোর মতের সাথে অন্য কারোর মতের মিল হচ্ছে না বলে তোকে ডমিনেট করে দেবে বা তোকে বলবে যে না তুই ভুল, এই রকম ব্যাপার না। তো একটা জেনুইননেস কাজ করবে। একসেপ্টেন্স, একসেপ্টেন্স মানে বিং সিন উইথ আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড। আনকন্ডিশনাল মানে তুই যেমন তোকে সেভাবেই একসেপ্ট করা হবে। তো আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ডের একটা কনসেপ্ট আছে, যেটা লাস্টের দিকে আছে, বুঝিয়ে দেবো এর সাথে সাথে। তো একসেপ্টেন্স মানে তুই যেমন তোকে সেরকম ভাবে একসেপ্ট করা হবে, মানে তোর গ্রো হওয়ার জন্য এই সিচুয়েশন গুলো প্রয়োজন। ফার্স্ট হচ্ছে জেনুইননেস, যেটার মানে হচ্ছে ওপেননেস অ্যান্ড সেলফ ডিসক্লোজার। নেক্সট হচ্ছে একসেপ্টেন্স, একসেপ্টেন্স মানে বিং সিন উইথ আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, তুই যেমন তোকে সেমন ভাবে একসেপ্ট করা হবে, যে তুই অ্যাজ এ যেমন একজন হিউম্যান পার্সন তোকে সেভাবে, তোকে কখনো নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে মোল্ড করতে হবে না। অ্যান্ড এমপ্যাথি, এমপ্যাথি মিন বিং লিসেন্টেড অ্যান্ড টু আন্ডারস্টুড, মানে তোর কথাও শোনা হবে, তোর কথাও প্রায়োরিটি দেওয়া হবে। এমপ্যাথি, হ্যাঁ তুই যেটা বলছিস সেটাকে, এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে ডিফারেন্স আছে। সিম্প্যাথি মানে ইউ আর জাস্ট সেইং সরি টু সামওয়ান, ওকে। আর এমপ্যাথি মানে ইউ আর ফিলিং, মানে অ্যাকচুয়ালি তুই সেখানে ফিল করতে পারছিস অন্য আরেকজনের যে ফিলিংসটা, সেটাকে বলা হয় এমপ্যাথি। আর সিম্প্যাথি মানে আমি তোকে হ্যাঁ ডেফিনেটলি তোর জন্য আমার খারাপ লাগছে, দ্যাটস ইট, বাট ইউ আর নট ফিলিং হিজ অর হার সিচুয়েশন, মানে তুই কিন্তু তার সে বা তার সিচুয়েশনে তুই ফিল করতে পারছিস না, কিন্তু যখন তুই তার সিচুয়েশনে নিজে ফিল করবি সেটাকে বলা হয় এমপ্যাথি। তো এই তিনটে জিনিস প্রয়োজন একজন পার্সনের গ্রো হওয়ার জন্য। বোঝা গেল?
কোন জায়গাটা? সিম্প্যাথি মানে ধর, এমপ্যাথি মানে কি, তুই ধর তুই একটা সিচুয়েশনে আছিস, সব সব মানুষের মধ্যে সবাই এমপ্যাথেটিক হয় না, ঠিক আছে? তোকে কেউ সিম্প্যাথি দেখাবে ডেফিনেটলি, যে হ্যাঁ খুব খারাপ হয়েছে তোর সাথে, এটা ঠিক হয়নি, দ্যাটস ইটস সিম্প্যাথি। যে আমি তোকে, হ্যাঁ তোর কাছে খারাপ হয়েছে, আমি জাস্ট তোকে হ্যাঁ ঠিক এটা খারাপ হয়েছে। বাট কেউ তোর জিনিসটা ফিল করতে পারছে, যে তুই ওই জায়গাটাও কোনো একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছিস, কিন্তু সেই জিনিসটাতে কেউ অন্য একজন ফিল করতে পারছে যে হ্যাঁ এই সিচুয়েশনটাতে এই জন্য ওর এই জিনিসটা হচ্ছে, বা তোর ফিলিং, এটা এটা আমরা নর্মালি সবাই বলি যে তুই আমার জায়গাটা বুঝতে পারছিস না। এরকম অনেকেই বলে যে তুই আমার জায়গাটা বুঝতে পারছিস না। অনেকে না বুঝেও অনেক কথা বলে, কিন্তু অনেকে বোঝে। যারা বোঝে তারা এমপ্যাথেটিক, যারা না বোঝে যে ঠিক আছে তুই যা হয়ে গেছে বাদ দে, তোকে জাস্ট এরকম বলে দিলে যে ঠিক আছে ইটস ওকে বাদ দে, মানে পাস আউট করে এখান থেকে। দ্যাট ইজ দ্য সিম্প্যাথি। আর এমপ্যাথি মানে যখন অন্য কেউ তোর ফিলিংসটা ফিল করতে পারবে সেম ভাবে। বুঝতে পারলি? So without these qualities, relationship and healthy personalities will not develop as they should, much like a tree will not grow without sunlight and water. বলছে উইদাউট এই কোয়ালিটি গুলো ছাড়া কিন্তু একটা হেলদি পার্সোনালিটি তৈরি হবে না। কার্ল রজার্সের হিউম্যানিস্টিক থিওরি অনেক 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 ভালো একটা থিওরি ডেফিনেটলি। তোর নিজের তোরা যখন এটা কমপ্লিট করে, মানে পড়া কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারবি অনেক অনেক ভালো কথা বলে, যেগুলো সত্যিই প্রয়োজন আর যেগুলো আমাদের সোসাইটিতে একদমই নেই, আর ডে বাই ডে এই জিনিসটা আরো কমে যাচ্ছে। এই তিনটে কোয়ালিটি কিন্তু ইম্পর্টেন্ট একটা হেলদি পার্সোনালিটি তৈরি করার জন্য। Rogers believed that every person could achieve their goal, wishes, and desire in life. Every person could achieve their goal, desire, and wishes in life. প্রতিটা মানুষ কিন্তু তার নিজের জীবনের যে গোল, উইশেস, ডিজায়ার এগুলোকে ফুলফিল করতে পারে বা অ্যাচিভ করতে পারে, when or rather if they did so। কিন্তু কখন বা তারা কখন এই জিনিসটা করে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন টুক প্লেস, যখন তাদের মধ্যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে। সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কনসেপ্ট মানে আমরা হচ্ছে মাসলোর থিওরিতে পড়েছিলাম, মাসলোর থিওরিতে কিছু স্টেপ বাই স্টেপ কিছু নিডস ছিল। যখন আমার সমস্ত নিডস ফুলফিল হয়ে যাবে তখন আমি সেলফ অ্যাকচুয়ালাইজেশনের একটা জায়গায় পৌঁছে যাব। ফার্স্ট আমার বেসিক, ফার্স্ট মাসলোর থিওরিটা হচ্ছে যে এইরকম স্ট্রাকচারে। ফার্স্ট নিডটা হচ্ছে বেসিক, বেসিক আমাদের যে ফুড, বা যেটাকে বলা হয়, ফার্স্ট নিডের স্টেপটা কি নাম ছিল, ওটাকে বলা হয় ফিজিওলজিক্যাল নিডস, তাই তো? ফার্স্ট হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, মানে যেগুলো আমাদের ধর ফুড, শেল্টার, এই নিডস। তারপরে নেক্সট আছে লাভ, তাই তো? লাভ, হ্যাঁ সেফটি নিড, সেফটি। তারপরে আছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। হ্যাঁ, আর তারপরে কি আছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস এর পর? হ্যাঁ সেলফ এস্টিম নিড, হ্যাঁ সেলফ, সেলফ এস্টিম নিডস, আর সবার লাস্টে আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এবার হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা মাঝখানে একটা অ্যাড করা হয়েছিল অ্যাস্থেটিক্স নিয়ে, এটা নতুন, যেটা হচ্ছে স্পিরিচুয়াল নিডস। আমি তোমাকে বলেছিলাম এক্সামের সময় যে অ্যাস্থেটিক নিডস মানে স্পিরিচুয়াল নিডস, তুমি আমায় জিজ্ঞেস করেছিলে। তো এই যে নিডস গুলো যখন ধর একজন মানুষের ফিজিওলজিক্যাল নিডস মানে তার বায়োলজিক্যাল যে নিডস, ধর খাদ্য, এই এই জিনিসগুলো তার এই নিডস এর পূরণ হয়ে গেলে তারপরে সে সেফটি নিডস, মানে ধর সে যেন একটা সেফ বাড়ি, এই জিনিসটা এই নিডসটা পূরণ হয়ে গেল, তারপরে তার বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ, সে তার যেন তার লাভেবল পার্সন বা যাদেরকে সে ভালোবাসে তাদের সাথে যেন থাকে। তো এই নিডসটা। নেক্সট আসবে সেলফ, সেলফ এস্টিম মানে আত্মসম্মান, যেন আত্মসম্মানের সাথে বাঁচে। নেক্সট আসবে যেটা একটা অ্যাড হয়েছে নেক্সট, তারপরে হচ্ছে যে অ্যাস্থেটিক নিডস, যেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। অ্যাস্থেটিক নিডসটা আই থিঙ্ক টপ লেভেলে আছে, তাই তো, সেলফ অ্যাকচুয়ালাইজেশনের পর। হ্যাঁ না ওটা মনে হচ্ছে, দাঁড়াও বলে দিচ্ছি, দাঁড়াও। অ্যাস্থেটিক নিডস, বলে দিচ্ছি। হ্যাঁ ওটা তার পরে আছে, বুঝলে? না না তার আগে আছে অ্যাস্থেটিক বা বিউটি নিডস, নিডস ফর অ্যাস্থেটিক অর বিউটি। আচ্ছা মাসলোটা যখন আমি পড়াবো নতুন করে
তখন আমি বলে দেবো ভালো করে। যাই হোক, এটা পুরনো অনুযায়ী মোটামুটি সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে তুই তুই নিজের জায়গাতে পুরো পারফেক্ট একটা জায়গায় এক্সিস্ট করছিস। হ্যাঁ, তুই তো নিজের সমস্ত গোল ডিজায়ার এগুলো ফুলফিল করেছিস, তো তুই এমন একটা জায়গায় এক্সিস্ট করছিস যেটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তোর আর কোনো নিডস বা এই জিনিসগুলো থাকবে না, তুই পুরোপুরি একটা জায়গায় এক্সিস্ট করছিস, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেখানে গিয়ে তুই সেলফ অ্যাকচুয়ালাইজেশন পাবি। এ দেখ, ডেফিনেটলি আমরা এমন একটা জায়গায় আছি না, এখন আমাদের মেন নিডস হচ্ছে এই যে বলতে পারিস এই দুটো নিডস, বাসস্থান আর খাদ্য। কারণ আমরা এখন সবাই মানে আমাদের নিজেদের কেরিয়ারের পয়েন্টে আছে, এই নিডস গুলো পূরণ হয়ে যাওয়ার পর আমাদের এই নিডসটা পূরণ হবে যে আমরা আমাদের ধর ভালোবাসার মানুষ যারা তাদের সাথে থাকতে চাই, আমাদের বাবা মায়েদের সাথে থাকতে চাই। নেক্সট আমাদের সেলফ এস্টিম, তারপর আমাদের আত্মসম্মানের যে নিডস গুলো আছে সেটা পূরণ হবে। সেটাও স্টেপ বাই স্টেপ হবে যে তুই সম্মানের সাথে নিজের কাজ করছিস। তো নেক্সট যে তোর লেভেল আসবে সবার যে লাস্ট লেভেল, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। and this is was Carl Rogers most important contribution to psychology। এই জায়গাটাতে কার্ল রজার্স এর সবথেকে ইম্পর্টেন্ট contribution of psychology and a person for reach their potential a number of factor must be satisfied। বলছে এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছাতে গেলে অনেকগুলো নাম্বার অফ স্যাটিসফ্যাকশন তোর প্রয়োজন, বা অনেকগুলো ফ্যাক্টর যেগুলো স্যাটিসফাই হওয়া প্রয়োজন। এই সমস্ত ফ্যাক্টরগুলো যদি স্যাটিসফাই হোস তবে তুই এই জায়গাটা পৌঁছাতে পারবি সেলফ অ্যাকচুয়ালাইজেশনে। ওকে, হুম, এবার আসছি হিউম্যানিস্টিক সাইকোলজি। হোয়াট ইজ হিউম্যানিজম? is a perspective Humanistic psychology is a perspective that emphasizes looking at the whole person and the uniqueness of each individual। মানে হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ মানে এখানে অ্যাজ এ হোল তোকে দেখা হয়, আর তোর একটা ইউনিকনেস আছে। দেখবি আমাদের সবাই আমাদের একটা কথা বলে যে আমাদের কিছু কিছু জিনিস দেখবি, তোকেও অনেকে তোর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম কোর তুই, ঠিক আছে? কোর তুই মানে দেখ কিছু কিছু মানুষ আছে যারা এরকম ধর কোনো অন্যায় দেখলে যেমন কেউ কেউ প্রতিবাদ করতে যায়, ঠিক আছে, এটা তার মধ্যে একটা কোর জিনিস, সে সহ্য করতে পারে না এই জিনিসগুলো। কেউ কেউ আবার দেখবি কারোর মধ্যে কিছু কিছু জিনিস আছে, কিছু কোর জিনিস যে অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে কোনো রেসপন্স নেই, তারা চাইলেও এই রেসপন্সটা করতে পারে না, কারণ এটা তাদের মধ্যে একটা বলে না একটা একটা স্বভাব, মানুষের প্রতিটা এভরি ইন্ডিভিজুয়াল হ্যাভ সাম কোর কোর ক্যারেক্টারিস্টিক্স। এগুলো হচ্ছে কোর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে, ঠিক আছে, যেটাকে আমরা ইউনিকনেস বলি। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালের, প্রতিটা ইন্ডিভিজুয়াল একটা ইউনিকনেস রয়েছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা কিন্তু ডেফিনেটলি নিজেদেরকে মোল্ড করব, নিজেদেরকে চেঞ্জ করবো, বাট আমাদের ইউনিকনেসটা কিন্তু আমরা কোনোদিনও হারিয়ে যেতে দেবো না, কারণ প্রতিটা মানুষের মধ্যে একটা ইউনিক জিনিস দিয়ে ভগবান পাঠিয়েছে, এটা আমার মনে হয়। কেউ দেখবে অনেক বেশি কাইন্ড, খুব কাইন্ড, মানে অনেক বেশি দয়ালু হয়, মানে তাদেরকে তো যতই বলিস না কেন তারা কিন্তু এরকম ভাবে নিজেদেরকে চেঞ্জ করতে পারে না। একটা জিনিস মনে রাখবি যে এই দুনিয়ায় কিন্তু সব জিনিসটাই ইম্পর্টেন্ট। দয়াও যেমন লাগবে তেমন মানে বলতে পারিস একজন স্ট্রং পার্সোনালিটিও লাগবে, যেমন নেতাজির মতো যেমন একজন মানুষ লাগবে, তেমন গান্ধীজির মতো কিন্তু একজন অহিংসা প্রেমী মানুষ লাগবে, দুটোই কিন্তু প্রয়োজন। তো এই দেখ, যেমন নেতাজি আর গান্ধী দুজনের ক্যারেক্টারিস্টিক দেখ, একজন গান্ধীজি পুরো অহিংসার প্রতীক ছিল, আর নেতাজি কি, নেতাজির কাছে মনে হয় যে হিংসার প্রতীক ব্যাপারটা না, হিংসার কাছে নেতাজির মনে হতো যে আমাকে স্বাধীনতাটা অর্জন করতে হবে, আমি কারোর ডমিনেশনে থাকবো না, তাই না? তো এটা ওর ইন্ডিভিজুয়ালিটি একটা, বোঝা গেল? আর ওটা ওর ইউনিকনেস। তো হিউম্যানিস্টিক সাইকোলজি ইউনিকনেসটাকে ফোকাস করে, বা এইটার পার্সপেক্টিভ দ্যাট এমফাসাইজ লুকিং, মানে হিউম্যানিস্টিক পার্সোনালি তোর এই ইউনিকনেসটাকে ফোকাস করে, এটা মনে রাখবি। আর humanistic psychology begin with existential assumption that people have free will and motivate to achieve their potential and self actualize। তো হিউম্যানিস্টিক সাইকোলজি বিগিন উইথ এক্সিস্টেন্সিয়াল অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশন দিয়ে শুরু হয়েছিল যে পিপল হ্যাভ ফ্রি উইল, মানে মানুষ যেটা চায় সেটাই সে করতে পারে, মানুষ যেটা চায় সেটা সে করতে পারে। যদি তুই চাস যে তুই এটা ক্র্যাক করবি তাহলে তুই ডেফিনেটলি করতে পারবি। বোঝা গেল হিউম্যানিজমের কনসেপ্ট? আচ্ছা, এখানে একটা পার্সন সেন্টার থেরাপি আছে, যেটাকে ওই বলছিলাম আমি ক্লায়েন্ট সেন্টার থেরাপি।
So Rogers developed client-centered therapy, later renamed as a person-centered, and a non-directive therapy, allowing clients to deal with what considered important at their own pace. মানে এখানে সবাইকে না নিজে নিজের পেসে থ্রু মানে বলতে পারিস কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা তোকে বোঝাবে তোর নিজের পেস অনুযায়ী। তোকে কোনো রকম প্রেসার দেওয়া হবে না, যেটা হচ্ছে ক্লায়েন্ট সেন্টার থেরাপিতে হয়। ঠিক আছে, এখানে এই ক্লায়েন্ট সেন্টার থেরাপিটা অনেক শর্টে দেওয়া আছে, যেটা আমি পরে বড় করে বলবো। ঠিক আছে, এটা একটা বড় একটা মানে পোর্শন করা আছে লাস্টের দিকে ওই গাইডেন্স কাউন্সিলিং এ, যে ক্লায়েন্ট সেন্টার থেরাপি যে স্টেপ গুলো সেগুলো সব পড়তে হবে। So Roger developed client-centered therapy, later renamed as a person-centered non-directive therapy. এটা হচ্ছে non-directive therapy, allowing client to deal with what considered important at their own pace. মানে এইটা ক্লায়েন্টকে বোঝানো যে কোন জিনিসটা তার জন্য ইম্পর্টেন্ট তাদের নিজেদের গতি অনুযায়ী, যে হ্যাঁ এটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কাউকে জোর করে না, তাকে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সে যেভাবে বুঝছে তাকে সেভাবে বোঝানো। This method involves removing obstacles so the client can move forward, freezing him or her for normal growth and development. This method involves removing obstacles so that এর ফলে কি হয় যে যে ক্লায়েন্ট হয় সে কিন্তু ফরওয়ার্ড করতে পারে, ফিলিং হিজ অর আর নর্মাল গ্রোথ, মানে তার নর্মাল গ্রোথ অনুযায়ী সে এগোতে পারে। By using non-directive technique, Roger assisted people in taking responsibility for themselves. মানে এই এটাকে ক্লায়েন্ট সেন্টার্ড বলা হচ্ছে। তার মানে এখানে তোরা তোরা ডিয়ার জিন্দেগি সিনেমাটা দেখেছিস তো? ডিয়ার জিন্দেগি সিনেমাটায় যে যে থেরাপিটা হয়েছিল, সবাই দেখেছিস ডিয়ার জিন্দেগি সিনেমাটা? আচ্ছা, ডিয়ার জিন্দেগি সিনেমাটা দেখবে, ঠিক আছে? আমি বলে দেবো ট্রান্সেন্ডেন্স নিডস, আমি যখন মাসলো পড়াবো আমি বলে দেবো, ঠিক আছে? হুম। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা একটু জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি, যেহেতু রজার্স পড়াচ্ছি না, তোর কনসেপ্টটা একটু বলে দিচ্ছি। তো ওই ডিয়ার জিন্দেগি সিনেমাটাতে আলিয়া ভাটকে শাহরুখ খান যে থেরাপিটা দিয়েছিল ওটা হচ্ছে ক্লায়েন্ট সেন্টার থেরাপি। ওখানে মানে অ্যাকচুয়ালি অ্যাজ এ হিউম্যান তোকে নিজেকে রিয়েলাইজ করানো হচ্ছে যে কোন জিনিসটা তোর জন্য ঠিক, কোনটা তুই করবি বাই দিস থেরাপি। মানে তোকে এখানে ফোর্স করা হচ্ছে না, তোকে এটা করতে হবে ওটা করতে হবে এরকম বলা হচ্ছে না, তোকে নিজেকে রিয়েলাইজ করানো হচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা করা উচিত তোর। তুই সেটা স্টেপ বাই স্টেপ নিজে নিজে করবি এবং তুই নিজে রিয়েলাইজ করবি যে হ্যাঁ সত্যি তো আমি আমার আগে অ্যাপ্রোচটা ভুল ছিল। ডিয়ার জিন্দেগি সিনেমাটা দেখবি। He believes that experience of being understood and valued give us the freedom to grow, while pathology generally arises from attempting to earn from others positive regard rather than following inner compass. তো ওখানে বলছে he believed that experience of being understood and valued give us a freedom to grow. মানে যখন আমরা নিজেরা নিজেদেরকে ধীরে ধীরে বুঝবো তাহলে কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো করে গ্রো করতে পারবো। Generally arise from attempting earn others by positive general regard and following inner compass. মানে এটা এটা পসিবল যখন আমার চারপাশের লোকজনটা আমাকে পজিটিভলি ট্রিট করবে। And Rogers recorded therapeutic session, analyzed their transcript, and examined the factor related to the therapeutic outcome. He was the first person to record the published compass as a psychotherapy. Published complete cases of psychotherapy. He is the first person, মানে রজারই একমাত্র ছিল ফার্স্ট পার্সন যে একটা কমপ্লিট রেকর্ড করেছিল অ্যান্ড পাবলিশ করেছিল একটা সাইকোথেরাপির, একটা সাইকোথেরাপি। Acha, Rosal revolutionized the course of therapy he took then, and then radical view might it more beneficial for the client and lead therapy session rather than therapeutic. And as he says, client know what hurts, what direction to go, and what problem are crucial, what experience have been bored. Uh, তো রজার্স এই এই মানে থেরাপিস্ট এই জিনিসটা রিয়েলাইজ করার চেষ্টা করছে যে ক্লায়েন্ট মানে বেসিক্যালি ক্লায়েন্ট সেন্টার থেরাপি যেটা হয় সেখানে তোকে নিজেকে রিয়েলাইজ করানো হয় যে তোর কোন জিনিসটা ভুল। তোকে মানে সেখানে ফোর্সফুলি রিয়েলাইজ করানো হয় না যে এটা তোর ভুল, তোকে কেউ তোকে ফোর্সফুলি বলছে না, তোকে তোকে নিজেকে রিয়েলাইজ করানো হবে যে হ্যাঁ, এটা তোর ভুল। আমরা অনেক সময় আমাদের চারপাশে অনেক লোকজন আছে যাদের দ্বারা আমরা ইনফ্লুয়েন্স হই, কিন্তু অনেক ভুল ভাবে হই। এটা সব থেকে বাজে জিনিস যে
আমরা আমাদের নিজেদের কোর সত্তাটা হারিয়ে ফেলি। দেখবি তোকে অনেক সময় তোর মধ্যে হয়তো একটা পার্সোনালিটি আছে, একটা ইউনিক। আচ্ছা, আমাকে তোরা দুজনে বলতো দুজনের মধ্যে ইউনিক কি কি জিনিস আছে তোদের মনে হয় যে কোন জিনিসটা ইউনিক, যেটা তুই কখনোই চেঞ্জ করতে পারবি না? হ্যালো? না অ্যাকচুয়ালি তাও মানে কি মনে হয় যে কোন জিনিসটা তোমার মধ্যে ইউনিক, যেটা তুমি চাইলেও চেঞ্জ করতে পারো না? তোমায় অনেকে বলে যে এটা চেঞ্জ করা উচিত, বাট স্টিল তুমি চেঞ্জ করো। হুম, 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 হুম। আচ্ছা, সায়েন্টিকা তোমার কি মনে হয়? আচ্ছা, হুম, 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 হুম। না হয়তো হতে পারে ওর রেগে যাওয়ার দেখ, এটাও হতে পারে সাপোজ ধর ও আগে হয়তো বুঝতো না ব্যাপারগুলো, তাই ও হয়তো চুপচাপ থাকতো, বাট এখন ও রিয়েলাইজ করছে যে না এটা ভুল, তাই ও হয়তো রেগে যাচ্ছে। এটাও হতে পারে যে, এটাও হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার যে কারণ ধর তুই আগে ভুলটা বুঝতে পারতিস না যে এটা ভুল বলে তুই, তাই তোর জন্য তোর কিছু মনে হতো না, তুই চুপচাপ সবকিছু মেনে নিতিস। এটা হয়। মানে আমি এই যে প্রিয়া যে কথাটা বললো যে ও কোনোদিনও এরকম কারোর সাথে করতে পারবে না, এটা ওর একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। তো আমাদের সবার মধ্যে না কিছু কিছু এরকম ইউনিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। যেমন বাই এনি চান্স কেউ যদি আমায় আমার এটা হয় মনে হয় যে কেউ হয়তো আমাকে ধর আমি চুপচাপ আছি, আমি আমার নিজের কাজ করি, আমি সবসময় আমি কোনোদিনও কারোর কারোর কেউ কি করছে আই এম নট ইন্টারেস্টেড, এরকম একটা ব্যাপার, আমি এরকম বদার নেই কে কি করছে কারণ বাই এনি চান্স কেউ যেচে আমাকে জ্ঞান দিতে এলে, যেচে মানে ধর কি করছি, যদি না জেনে শুনে আমার সিচুয়েশন আমাকে বলতে এলো, তো ডেফিনেটলি আমি সঙ্গে সঙ্গে তাকে একটা উত্তর দিই। এটা অনেকে আমাকে এটা বলেছে তুই এটা করবি কেন, মুখে কেন জবাব দিই, কাজে না। আমি বলি, হ্যাঁ আমি জানি আমি কাজের মধ্যে দেবো, বাট স্টিল আমার মনে হয় যে মুখে বলাটা উচিত সেই মুহূর্তে। কারণ যদি সেটা না বলি, আমার আমার সারাক্ষণ মনে মনে আমি নিজের কাছে ছোট হয়ে যাই। কেন আমি বলবো না কেন? হুম, হুম, হুম। হ্যাঁ, এক্সাক্টলি। এটা একটা জিনিস আমার আমার হ্যাঁ, মানে এটা এটা করা উচিত। কেন বলো তো? আমার যেটা হুম, 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 হুম। না, না, এটা সবসময় তুই রেশনালি ভাববি। হুম, হুম। না, হ্যাঁ, অনুশোচনাটা একদম হবে না। এটা কম করবি। কেন বলতো? তুই আগে ভালো করে ভাববি কোন কিছু কাউকে কিছু বলার আগে। মানে মানে রিঅ্যাক্ট করার আগে তুই আগে ভাববি যে, যে তোকে কথাগুলো বলছে সে কিরকম ক্যারেক্টারিস্টিক্স এর মানুষ। সে কতটুকু তোর সম্পর্কে জানে বা তোর তোর লাইফ সম্পর্কে কতটুকু জানে। দেখবি আমাদের আশেপাশে এরকম অনেকেই আছে আমাদেরকে এসে অনেক কিছু বলে চলে যাবে যে, "এটা করা উচিত তোমার, এটা করা উচিত তোমার ওটা।" কিন্তু সে জানে না তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তুই কোন সিচুয়েশনে বড় হয়েছিস, তোর পক্ষে এখন কোন জিনিসটা করা সুইটেবল সেটা তুই সব থেকে ভালো জানিস। ঠিক আছে? তো সেখানে তোকে বলে যাবে। তো সেখানে তুই চুপ করে থাকবি না। কারণ এই চুপ করে থাকলে না আমার মনে হয় যে আমি যদি চুপ করে থাকি তাহলে আমার মনে হয় যে আমি নিজেকে নিজে ছোট করছি। আমি কখনো নিজেকে নিজেকে ছোট করতে পারবো না। বা আমি নিজেকে কোনোদিনও
পানিশ করবো না, কেন আমি নিজেকে শুধু পানিশ করবো, কি জন্য? তুমি ভুল বলেছো, তোমাকে আমি আর আমি তোমাকে খারাপ ভাবেও বলবো না, আমি তোমাকে ভালোভাবেই বলবো যে দেখো এটা তোমার পার্সোনাল লাইফ, এটা আমার পার্সোনাল লাইফ, আমি তোমার পার্সোনাল লাইফে কিছু বলতে চাই না, তো তুমি আমায় কিছু বলতে এসো না, তুমি যেহেতু আমার সম্পর্কে কিছু জানো না, এভাবেই আমি বলবো। কিন্তু এই যে আমার বলাটা, সেটা সাথে দ্বিতীয় দিন মনে রাখবে যে না, আমি কাউকে এরম ভাবে কোনো কিছু ফ্রিকুয়েন্টলি বলতে পারি না। তো এই এই যে জিনিসগুলো, এটা আমার মধ্যে মনে, অনেকে আমাকে বলেছে যে এটা তুই কেন লোকের মুখে বলতে যাস, আমার মনে মুখে বলাটা উচিত, না বলার জন্যই হয়তো এই অবস্থা, সবাই সারাউন্ডিং এ সবাই চুপচাপ শুনে চলে যায়, আমি আবার থাকতে পারি না, আমার বলতেই হয়, না বললে আমার নিজে, আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাই মনে হয়, কেন আমি বলবো না, আমি যেটা জানি সেটা ঠিক, সেটা আমি কেন বলবো না। তো এইগুলো হচ্ছে কিছু কিছু মানুষের ইউনিক ক্যারেক্টারিস্টিক, আমি যতই চেষ্টা করি না কেন আমি কখনো নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি আমার বলেই দিই আমি এরকম হয়ে যায়। তো এই এই যে সেলফ, এইখানে এই জিনিসটা বোঝানোর মেন উদ্দেশ্য, এই যে রজার্সের এই যে মানে থেরাপিটা বা রজার্সের যে থিওরিটা, বেসিক্যালি আমাদের যে ইউনিক ক্যারেক্টারিস্টিক আছে সেটাকে কিন্তু চেঞ্জ করার কথা বলছেই না একবারও, সেটা কিন্তু আমাদের মধ্যে এক্সিস্ট করবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস যেগুলো আমরা চেঞ্জ করব, যেগুলো আমরা মানে সোসাইটি থেকে শিখবো, যেসব নলেজ গুলো আমরা অ্যাকোয়ার করবো, বাট কিছু কিছু জিনিস যেগুলো আমাদের মধ্যে থাকবে, আর এটা থাকাটাও দরকার। না হলে তুই সবসময় নিজেকে একটা, কি বলতো, তুই নিজেকে এক্সপ্রেস করতে পারবি না, তুই সবসময় নিজেকে একটা এরকম একটা ভয় ভয় থাকবি যে আচ্ছা আমি কিছু বলবো যদি কেউ কিছু ভাবে, যদি আমাকে আবার এটার বদলে মানে কে কি ভাববে, তুই এত কিছু ভাবতে গেলে তোর নিজের মাথা খারাপ হয়ে যাবে। এবার আছে দেখ, হ্যাঁ, তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট অফ কার্ল রজার্স, তো সেন্ট্রাল টু দ্য কার্ল রজার্স পার্সোনালিটি থিওরি ইজ এ নোশন টু সেলফ কনসেপ্ট। তো এখানে বেসিক্যালি এর যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট থিওরি আছে সেখানে বেসিক্যালি সেলফ সেলফ আর সেলফ কনসেপ্টের কথা বলা হয়েছে, মানে নিজের কথা। দিস ইজ দ্য অর্গানাইজ কনসিস্টেন্ট সেট অফ পারসেপশন অ্যান্ড বিলিভস অ্যাবাউট ওয়ান সেলফ, মানে একজনের নিজের সম্পর্কে একটা অর্গানাইজ কনসিস্টেন্ট সেট অফ পারসেপশন, তোর নিজের সম্পর্কে তোর কি ধারণা সেই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে সেলফ। তো নিজের সম্পর্কে তোর অর্গানাইজ কনসিস্টেন্ট অ্যান্ড সেট অফ পারসেপশন অ্যান্ড বিলিভস অ্যাবাউট ওয়ান সেলফ। Carl Rogers' self-concept is a central theme in his humanistic theory of psychology. It encompasses an individual's self-image, how they see themselves, কে মানে কেউ কাউকে কিভাবে দেখে, সেলফ এস্টিম, হাউ মাচ ভ্যালু ওয়ান প্লেস অন দেমসেলফ, মানে কে কতটা নিজেকে ভ্যালু দেয়, নিজের আত্মসম্মান। এই যে আমি তোকে কথাটা বললাম যে আমি এই যে বলি, এতে আমার মনে হয় যে আমার নিজের সম্মানটা নিজের কাছে রইলো, ঠিক আছে, মানে হ্যাঁ আমি নিজেকে রেসপেক্ট করলাম, কেউ আমাকে কিছু বলে যেতে পারলো না এসে যাতা। তো অ্যান্ড আইডিয়াল সেলফ, দ্য পার্সন অ্যান্ড দে অ্যাসপায়ার টু বি, মানে কোন পার্সনটা তারা হতে চায়। তো এই তিনটে জিনিস, তো সেলফ কনসেপ্ট ইজ এ সেন্ট্রাল থিম অফ দ্য হিউম্যানিস্টিক থিওরি অফ সাইকোলজি, ইট এনকম্পাস, মানে এই যে সেলফ কনসেপ্ট, এই সেলফ কনসেপ্টের মধ্যে এটা হচ্ছে সেলফ কনসেপ্ট, এই সেলফ কনসেপ্টটা কি দিয়ে তৈরি হয়েছে, সেলফ ইমেজ দিয়ে। মানে তুই কিভাবে তোকে দেখিস, দেখবি অনেকেই নিজের প্রতি অনেক নেগেটিভ সেলফ ইমেজ আছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস, একদমই নিজের প্রতি নিজের নেগেটিভ, আবার খুব ওভার কনফিডেন্ট সেলফ ইমেজ, এটাও বাজে জিনিস। একটা ব্যালেন্স অ্যাপ্রোচ থাকবে, আমি নিজেকে কখনো ছোট করব না, কেন আমি করবো নিজেকে ছোট সবসময়, এটা কিন্তু বাজে জিনিস। অনেকের মনে হয় না আমি ছোট করছি তো কি হচ্ছে, আমি তো জানি আমি কি, না তুই জানিস তুই কি না, তা বলে এই নয় যে তুই সবসময় লোকের সামনে নিজেকে ঠিক আছে আমার এটা হবে না, আমি জানি না, আমি কি করব না, এরকম মানে নিজের সম্পর্কে নেগেটিভ অ্যাপ্রোচ কিন্তু খুব খারাপ জিনিস, মানে যেটা বেসিক্যালি তোর প্রফেশনাল জায়গাতেও অনেক একটা বাজে ইম্প্যাক্ট ফেলবে। তো সেলফ ইমেজ, তো নিজের সম্পর্কে, আর তুই যখন তোর নিজের সম্পর্কে যখন তুই একটা পজিটিভ ইমেজ থাকবে, তখন কিন্তু তুই নিজে অনেক কনফিডেন্স পাবি। সাপোজ তুই কোনো একটা গ্রুপ ডিসকাশনে গেছিস, তুই যদি ফার্স্টে ভাবছিস যে আচ্ছা আমি তো এত কিছু জানি না, তো কি হবে, কিন্তু এর ফলে কি হবে, তুই যখন ভাববি যে আমি এত কিছু জানি না, তাহলে তুই যেগুলো জানিস সেগুলো তো তুই হাইলাইট করতে ভুলে যাবি। ডেফিনেটলি আমরা সবাই সবকিছু জেনে আসি না, তো আমি যেগুলো জানি না সেটা আমি সাইড করে রাখছি, বাট আমি যেটা জানি সেটাকে আমি ডেভেলপ করবো, সেটাকে আমি হাইলাইট করার চেষ্টা করবো, যেটা আমার, সেটা আমার হবে, সেটা হচ্ছে আমার নিজের প্রতি একটা পজিটিভ সেলফ ইমেজ। সেলফ এস্টিম, মানে হাউ মাচ ভ্যালু দে প্লেস অন দেমসেলফ, মানে তুই নিজেকে কতটা ভ্যালু দিস। যখন তোর মধ্যে একটা পজিটিভ সেলফ ইমেজ থাকবে, তখনই কিন্তু তোর মধ্যে একটা পজিটিভ সেলফ এস্টিম থাকবে, যে হ্যাঁ আমি নিজেকে এতটা ভ্যালু দিই, তুই নিজের যে জায়গাটা অ্যাচিভ করছিস সেটাকে তোকে ভ্যালু দিতে হবে।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে যে যেই জায়গাটাই আছে না কেন সেটা কিন্তু নিজেকে সে অ্যাচিভ করেছে, আর সেই ভ্যালুটা তাকে নিজেকেই দিতে হবে। তুই যদি নিজেকে ভ্যালু না দিস, দুনিয়া তোকে কোনোদিনই দেবে না। আর একটা নেক্সট হচ্ছে আইডিয়াল সেলফ, মানে যেই সেলফটা তুই হতে চাইছিস, দ্য পার্সন দ্যাট অ্যাসপায়ার টু বি, মানে তুই তুই কিরকম ভাবে নিজেকে ডেভেলপ করতে চাইছিস, তুই কোন জায়গায় যেতে চাইছিস। ধর এইরকম একটা পার্সোনালিটি, এইরকম একটা সেলফ তুই নিজের চাইছিস যে আমি আমার লাইফে একটা ব্যালেন্স রাখবো, আমার পার্সোনাল লাইফ আমার প্রফেশনাল লাইফ দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখবো, এইরকম একটা সেলফ আমি চাইছি। কারোর কারোর মনে হতে পারে না আমার প্রফেশনাল লাইফের থেকে আমার পার্সোনাল লাইফটা আমার কাছে বেশি প্রায়োরিটাইজ, তো আমি সেখানে বেসিক্যালি বেশি ফোকাস দেবো। তো এইগুলো হচ্ছে আইডিয়াল সেলফ। আইডিয়াল সেলফ মানে তুই কোন জায়গাটায় যেতে চাইছিস, সেটা ইম্পর্টেন্ট। এই তিনটে কনসেপ্ট মিলে এই যে সেলফ ইমেজ, সেলফ এস্টিম আর আইডিয়াল সেলফ নিয়ে কি হচ্ছে, সেলফ কনসেপ্ট তৈরি হচ্ছে, এই যে সেলফ কনসেপ্ট তৈরি হচ্ছে। হুম। The self is the humanistic term and who we really are as a person. The self is our inner personality and can be linked to the soul or Freud's psyche. বলতে পারিস এই সেলফের থ্রু আমরা এই যে ফ্রয়েডের যে সাইকি, এই সাইকিকে আমরা লিঙ্ক করতে পারি, যেটাকে ফ্রয়েড বলেছে সাইকি বলেছে। And the self is influenced by experience a person has in their life. So the self is influenced by the experiences. The self কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়, by the experiences a person has in their life. মানে তুই তোর নিজের লাইফে কি কি এক্সপিরিয়েন্স করেছিস সেগুলো দ্বারা তোর সেলফ তৈরি হয়, অ্যান্ড আউট ইন্টারপ্রিটেশন অফ দোজ এক্সপিরিয়েন্সেস। আর এই এক্সপিরিয়েন্স গুলোর একটা আউট ইন্টারপ্রিটেশনের মাধ্যমে, সাপোজ তুই ছোটবেলা থেকে এমন একটা এনভায়রনমেন্টে বড় হয়েছিস, সেটা থেকে তোর পার্সোনালিটি তৈরি হবে। তো সেখানে সবসময় তুই একটা তোর প্রতি সবার একটা নেগেটিভিটি ফিল করেছিস, মানে তুই যাই করতে যাস না কেন সবাই তোকে খুব নেগেটিভ ভাব, মানে না না তোর এটা ঠিক হচ্ছে না, তুই ভুল, বা তোর সাথে সবসময় অন্য করে একটা কম্পেয়ার করা হচ্ছে যে না ও ঠিক তুই ভুল। এবারে তুই ভালো করে ভাব, যারা জাজমেন্টটা দিচ্ছে তারা যে জেনুইন জাজমেন্ট দিচ্ছে, যেটা আমি প্রথমে জেনুইননেসটা বললাম, জেনুইন জাজমেন্ট দিচ্ছে সেটা তুই জানিস না। ওই এজে ভাব তোর প্রতি সবসময় একটা নেগেটিভ একটা ইমেজ, বা মানে তোকে সবসময় তুই যাই করতে যাস সেটা ভুল হয়, তোকে সবসময় ডমিনেট করার চেষ্টা করা হয়, বা তুই হয়তো ইউনিক, তো সেটা অনেকে রিয়েলাইজ করতেই পারে না যে তোর এনভায়রনমেন্টে যে তোর তোর মধ্যে কিছু ইউনিকনেস আছে, তোকে তোকে চায় তাদের মতো করে তৈরি করতে। তো এর ফলে কি হবে, যে তোর মধ্যে যে সেলফটা আছে সেটা কিন্তু এই সারাউন্ডিং এর ইনফ্লুয়েন্সের থ্রু তৈরি হবে, তোর মধ্যে একটা নেগেটিভ সেলফ ইমেজ তৈরি হবে। তুই দেখবি কোনো কিছু কাজ করার আগে দশ ভাববি যে আচ্ছা আমি এটা, সাপোজ আর কোনো একজন স্টুডেন্টকে আমি কথা বলছি, সে মানে ছোটবেলা থেকে বড় হয়েছে সবসময় টিচারদের কাছ থেকে অনেক বেশি বকা খেয়েছে, বা এইরকম জিনিসগুলো তার লাইফে অনেক বেশি ঘটেছে, অনেক বেশি। সে মানে সেই তুলনায় পজিটিভ সেলফ ইমেজ তার মধ্যে খুব কম আছে। সে সব জায়গাতে এইরকম জিনিসগুলো ফেস করে 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 এসছে। তো যখন সে বড় হবে তার মধ্যে, সে যখন কোনো কাজ করতে যাবে সে কিন্তু আগে সবসময় তার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে, কিরকম যে আচ্ছা আমি এটা করবো, যদি এটা কিছু হয়, যদি আমাকে আবার আবার ঝাড় দেয়, আবার বকা দেয়, মানে সব সময় তোর এই জিনিসটা তোর মাথার মধ্যে সব সময় ঘুরবে, সব সময়। তুই নিজেকে পজিটিভলি মানে তুই নিজেকে এক্সপ্রেসই করতে পারবি না। হয়তো তোর মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, বাট তুই এমন একটা এনভায়রনমেন্টে গ্রো হয়েছিস যেখানে তোকে সবসময় ডমিনেট করা হচ্ছে। তো এইভাবে আমাদের সেলফকে তৈরি করতে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট একটা ইম্প্যাক্ট ফেলে, বা আমাদের ছোটবেলা থেকে যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেইগুলো একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের সেলফ ডেভেলপমেন্টে। বোঝা গেল? বোঝা গেল? Two primary sources that influences our self-concept are childhood experiences and evolution by others. Two primary sources that influences our self-concept and childhood experiences and evolution by others. এইগুলো এই যে ইভলিউশন বাই আদার্স, অন্যের দ্বারা মূল্যায়ন। অন্য কেউ আমায় কি বলছে, কারণ সিরিয়াসলি যখন আমরা ছোট থাকি আমরা রিয়েলাইজ করতে পারি না যে হাউ মাচ পোটেনশিয়াল উই হ্যাভ। তো ইভেন আর একটা জিনিস আমরা এখন বড় হয়ে পড়ছি বা এই জিনিসগুলো জানতে পারছি, ধর কারোর মধ্যে যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট। কারোর মধ্যে ধর ধর কি যারা যারা অটিজম হয়, অনেক সময় অটিজম মানে এরকম দেখবি না যে
অটিজম যারা হয় তারা খুব ইউনিক টাইপের ক্যারেক্টারিস্টিক্স হয়, এমন নয় যে তারা সবসময় তাদেরকে তোকে দেখে মনে হবে যে সে হয়তো অটিস্টিক, মানে সে অটিস্টিক মানে তো দেখে তুই ফিজিক্যালি তাকে দেখে বুঝতে পারবি না যে তার মধ্যে কোনো প্রবলেম আছে সবসময়। এমন এমন নর্মাল মানুষ আছে যাদের যারা হচ্ছে অটিস্টিক, যেমন আইনস্টাইন ছিল, আইনস্টাইনের অটিজম ছিল, ঠিক আছে। ছোটবেলায় আইনস্টাইন স্কুলে মানে সবকিছু উল্টো উল্টো দেখতো, তার ধর এরকম জানিস মানে সেভেন লিখতো ক্লাসে, ধর টিচার সেভেন লিখলে তার মনে হতো এটা হচ্ছে তার আঙ্কেলের নাক উল্টো দিকে, উল্টো করে, মানে এইরকম তার মনে হতো, তার আঙ্কেলের নোজ। তো এই জিনিসগুলো ছিল। তো বলতে পারিস আমাদের তার মানে চারপাশ আমাদের সেলফ ডেভেলপমেন্টে, বলতে পারিস আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। অ্যাকর্ডিং টু রজার্স, we want to feel experiences and believe in the way consistent with our self image and which reflect what we would like to be our ideal self. তার মানে অ্যাকর্ডিং টু রজার্স উই ওয়ান্ট টু ফিল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড বিহেভ ইন ওয়ে কনসিস্টেন্ট উইথ আওয়ার সেলফ ইমেজ অফ উইচ রিফ্লেক্ট হোয়াট উই উড লাইক টু বি। তার মানে উই ওয়ান্ট টু ফিল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আমরা সেই সমস্ত এক্সপিরিয়েন্স গুলো চাই, অ্যান্ড বিহেভ ওয়ে কনসিস্টেন্ট উইথ আওয়ার সেলফ ইমেজ। মানে ধর তুই তুই নিজেকে যেভাবে তৈরি করতে চাইছিস তুই সেই রকমই ধর সেই রকম এক্সপিরিয়েন্স বা সেরকম ফিলিংস বাকি সবার কাছ থেকে, সাপোজ ধর তুই চাইছিস যে তুই ইউজিসি নেট ক্র্যাক করে তুই রিসার্চার হবি, ঠিক আছে। তো তোর এনভায়রনমেন্টের চারপাশে তোর তোকে তোর যারা সারাউন্ডিং আছে ওটা তোর আইডিয়াল সেলফ, যে তুই একজন রিসার্চার হবি, তুই প্রফেসর হবি কলেজে, এটা তোর আইডিয়াল সেলফ, ঠিক আছে। এবার তোর চারপাশে যারা আছে তারা যদি তোকে এই জিনিসটা ফিল না করে, তাহলে তোকে এনকারেজ করছে না, ঠিক আছে কি করছিস এসব করে কোনো লাভ নেই সব, মানে এরকম একটা ব্যাপার তোকে সারাক্ষণ যদি এটা বলে, অবভিয়াসলি তোর সেলফ ইমেজ একটা হ্যাম্পার হবে। The closer our self image and ideal self are each other and more consistent and congruent we are, and the higher our sense of self worth. The closer our self image and ideal self are each other. এই যে সেলফ ইমেজ আর আইডিয়াল সেলফ দুটো আছে, ঠিক আছে। এটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে সেলফ ইমেজ আর এটা হচ্ছে আইডিয়াল সেলফ, ঠিক আছে। And the closer of our self image and ideal self are each other and more consistent and congruent we are, higher in our sense of self worth। তার একটা ছবি ছিল আমার কাছে, দেখাচ্ছে। হুম, কংগারেন্স, এই দেখ, ধর তোর সেলফ ইমেজ এইটা আর তোর আইডিয়াল সেলফ যেটা তুই হতে চাইছিস যত ক্লোজে থাকবে দুটো, তত তোর মধ্যে কংগারেন্স তৈরি হবে। আর যত তোর সেলফ ইমেজ এর আইডিয়াল সেলফ দূরে দূরে থাকবে তত তোর মধ্যে ইনকংগারেন্স তৈরি হবে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যালো? Discrepancies between self-concept and reality can cause incongruence. মানে discrepancies between self-concept and reality can be cause incongruence and leading to psychological tension and anxiety. এই যে তোর সেলফ কনসেপ্ট আর আইডিয়াল সেলফ দুটোর মধ্যে যখন ডিফারেন্স বেড়ে যাবে, ঠিক আছে, তো তখন কি তোর মধ্যে অ্যাংজাইটি তৈরি হবে। ধর তুই তুই তোর মধ্যে একটা সেলফ ইমেজ, নেগেটিভ সেলফ ইমেজ, কিন্তু তুই চাইছিস একটা টাইপের হতে, তোর মধ্যে তুই তোর মধ্যে অনেক নেগেটিভিটি এক্সিট করতে দেখি, তার দেখি তখন তোর মধ্যে অবভিয়াসলি একটা অ্যাংজাইটি আর টেনশন আছে, যেটা মানে অনেকের মধ্যেই প্রায় এক্সিস্ট করে, যে আমরা চাইছি এটা হতে কিন্তু আমাদের মধ্যে সেলফ ইমেজ এরকম একটা ব্যাপার। তার মানে কি আমার মধ্যে তখন অ্যাংজাইটি টেনশন হবে, টেনশনের এটাই মেন কারণ।
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ, তার মানে তোর মধ্যে নেগেটিভ সেলফ ইমেজটা চলে আসছে, তখন তুই তোর আইডিয়াল সেলফ থেকে অনেক দূরে চলে যাচ্ছিস। And a person is said to be in a state of incongruence if some of totality of their experience is unacceptable to them and denied by distorts the self image. In the self image, তো a person is said to be state of incongruence, যখন ওই ইনকংগারেন্স হয় যেটাকে বললাম, if sum of totality of their experience is unacceptable, যেটা unacceptable to them and denied or deny করা হয়েছে or distorted in the self image। ধর তোর সেলফ ইমেজ তৈরি করার জন্য সাপোজ, যেটা বললাম, ধর তুই তুই হয়তো ইউনিক, কিন্তু তোর সেই ইউনিকনেসটা অনেকে বুঝতে পারছে না, তাই তোকে সবসময় তাদের মতো করে তৈরি করার চেষ্টা করছে। দে ওয়ান্ট টু ডমিনেট ইউ। সো এর ফলে কি হবে, তোর মধ্যে একটা ইনকংগারেন্স তৈরি হবে, কারণ তোর সারাউন্ডিং তোকে এইভাবেই ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। The humanistic approach states that self is composed of concept of unique to ourselves, and the self concept include the three components। কি কি তিনটে কম্পোনেন্টস আছে সেলফ কনসেপ্ট তৈরি করার জন্য? একটা হচ্ছে সেলফ ওর্থ, মানে যেটা হচ্ছে নিজের মূল্য বোঝা। সেলফ ওর্থ or self esteem is value and worth an individual place on themselves। মানে তুই নিজেকে কতটা ভ্যালু দিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুই যদি নিজেকে না ভ্যালু দিস, সত্যি কথা বলতে কি, কেউ তোকে কোনোদিন ভ্যালু দেবে না। এটা রিয়েলি, এটা আমি লাইফে রিয়েলাইজ করেছি, মানে এই 2-3 বছরে অ্যাটলিস্ট, আফটার কোভিড-19, যখন তুই নিজেকে ভ্যালু না দিবি, কেউ কিন্তু তোকে কোনোদিন ভ্যালু দেবে না। ফার্স্ট ইউ হ্যাভ টু বি ভ্যালু অন ইউর সেলফ, ইউ হ্যাভ টু বি গিভ ভ্যালু অন ইউর সেলফ। তো ইট ইজ evaluated, it's the evaluative aspect of self-concept influenced by the individual perceived success, failure, how they believe others view to them। মানে এই যে, মানে এটা বেসিক্যালি বলতে পারিস তোর তোর লাইফে কি সাকসেস, ফেলিয়ার, বা অন্য কেউ তোকে কিভাবে দেখে, এইগুলোর উপর বেস করে কিন্তু তোর সেলফ ওর্থ তৈরি হয়, মানে যেটাকে বলা হয় নিজের মূল্য। হাই সেলফ এস্টিম ইন্ডিকেট এ পজিটিভ সেলফ ভিউ। ঠিক আছে, অনেক হাই সেলফ এস্টিম, যাদের অনেক হাই সেলফ এস্টিম বা সেলফ ওর্থ হয়, তারা কিন্তু একটা পজিটিভ সেলফ ভিউ থাকে। হোয়াইল লো সেলফ এস্টিম সিগনিফাইজ সেলফ ডাউট অ্যান্ড ক্রিটিসিজম। যাদের মধ্যে লো সেলফ এস্টিম থাকে তাদের মধ্যে কিন্তু ক্রিটিসিজম আর এই সেলফ ডাউট এগুলো তৈরি হয়। সাপোজ আমি যদি সবাইকে বলছি, মানে আমরা এখানে যতজন আছি সবাই কিন্তু আমরা ওই স্টেজেই আছি। তো যে ধর সাপোজ তোরা সবাই চেষ্টা করছিস একটা জিনিস পাওয়ার, আমিও চেষ্টা করছি একটা জিনিস পাওয়ার, সেম জায়গায়। তো সেই জায়গা থেকে আমি এই জিনিসটা রিয়েলাইজ করে বলতে পারছি যে এই যে সেলফ এস্টিম, ধর পজিটিভ সেলফ ভিউ, সাপোজ ধর তুই কোনো জিনিস একটা করার চেষ্টা করছিস, তোর সারাউন্ডিং তোকে সাপোর্ট করছে না, কি করছিস, এসব এসব করে কোনো লাভ নেই, সামথিং এরকম একটা ব্যাপার। তো এর ফলে তোর মধ্যে কি হবে, একটা নেগেটিভ সেলফ ভিউ তৈরি হবে। তার ফলে কিন্তু তোর সেলফ ওর্থ সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে, তুই নিজেকে কিন্তু মূল্য দিবি না। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে নিজেকে নিজেকে ভ্যালু দেওয়া। Roger believed feelings of self-worth develop in early childhood and were formed from the interaction of the child with mother and father। তো রজার এটা বিলিভ করতো, রজার বিলিভ দ্যাট ফিলিং অফ সেলফ ওর্থ ডেভেলপ ইন আর্লি চাইল্ডহুড। ফিলিং অফ সেলফ ওর্থ কোথায় তৈরি হচ্ছে, আর্লি চাইল্ডহুড তৈরি হচ্ছে, অ্যান্ড ওয়ার ফ্রম দ্য ইন্টারাকশন অফ চাইল্ড উইথ দ্য মাদার অ্যান্ড ফাদার। মানে যেটা বেসিক্যালি চিলড্রেনদের তার বাবা মার সাথে যে ইন্টারাকশন, এটা থ্রু যেটা ফর্ম হয়। নেক্সট আছে সেলফ ইমেজ। সেলফ ওর্থ হলো সেলফ ইমেজ। তোকে নিজের মূল্য বুঝতে হবে, তোর নিজের প্রতি নিজের সেলফ ইমেজ কি, সেইটা একটা জিনিস। সেলফ ইমেজ রেফার টু দ্য ইন্ডিভিজুয়াল মেন্টাল রিপ্রেজেন্টেশন অফ দেমসেলফ shaped by personal experiences and interaction with other। মানে এখানে বেসিক্যালি সেলফ ইমেজ মানে কি, সেলফ ইমেজ রেফার টু ইন্ডিভিজুয়াল মেন্টাল রিপ্রেজেন্টেশন অফ দেমসেলফ, মানে তুই নিজেকে কি ভাবিস সেটা ইম্পর্টেন্ট। সেভড বাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারাকশন উইথ আদার, যেটা বেসিক্যালি সেভড হয় তুই পার্সোনাল এক্সপিরিয়েন্সে, তুই কি কি পার্সোনাল এক্সপিরিয়েন্স করেছিস, আর তোর ইন্টারাকশন উইথ ইচ আদার, তুই অন্য কারোর সাথে ইন্টারাক্ট করে কি জিনিসটা পেয়েছিস, বা অন্য কারোর সাথে ইন্টারাকশন করে। বোঝা গেল যতটুকু বোঝালাম পার্সোনালিটি রজার্সের? বল কি শিখলি।